এবার হোটেলে একদম ছাদে এসে গেছি আমি। ছাদে এসে চেষ্টা করছি এবার একটা ভালো ভিউ তোলার জন্য। খুব শখ উপরে দেখা যাচ্ছে এখনও ফেব্রুয়ারি মাস, আজকে মার্চ মাসের প্রথম দিন, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় প্রচুর বরফ। এই জায়গাটা দেখা যাচ্ছে প্রচুর বরফ এখনও দেখা যাচ্ছে। বরফ এবং মেঘগুলো ভেসে যাচ্ছে, কুয়াশাগুলো ভেসে যাচ্ছে। সূর্যের আলো নেই বললেই চলে। মানে এরকম ভিউ তোলা খুব ভাগ্যের দরকার হয়। আমি সেটাই দেখলাম যে এত ভিউ, খুব সুন্দর জায়গা মানালি, এবং কুলুতে মানের আরও সুন্দর, দারুণ দেখতে। এটা সারাটা বছরই প্রায় ঠান্ডাই থাকে, সুন্দর ওয়েদার। গরমকালে গরম বললে নয়, যে গরমকালটা আমরা বুঝি সেটাতে গরমকাল নয়, এই হচ্ছে ব্যাপার। मनाली का व्यू है, हम देखा सकता है थोड़ा सा जितना हमारा पास है। ये होटल वगैरह है, देखिए यहाँ का रास्ता मेन रास्ता है, और नीचे में सब होटल है। एक मनाली का जो व्यू है थोड़ा सा देखा रहा है, আমি দেখাচ্ছি এখানে ছোটো অল্প যতটুকু ভিউ পাওয়া গেছে, এই ভিউটা আমি দেখাচ্ছি। হয়ে গেছে।
পুরো সিমলা বাজার, আমরা যাচ্ছি সিমলা বাজার। এত উঁচু সিমলা বাজারে এসছি আমরা, দেখেছেন সিমলা বাজার। যাচ্ছি সিমলা বাজার, যাচ্ছি। এত উঁচু, চারদিকে কাপড়ের দোকান। এই সিমলা বাজারে যাচ্ছি, উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে বাবা। পুরো চড়াই উতরাই। সিমলা বাজার দেখো, ধরো ধরো ধরো, ধরে তুলতে থাকো আমাকে, কেটে যাবে এদিকে। পুরো চলো, উপরে যাচ্ছি আমরা, উপরে যাচ্ছি। হ্যাঁ, পুরা উঁচু একদম সিমলা বাজারে যাচ্ছি, চড়াই উতরাই অনেকটা উঁচু, হাঁপিয়ে পড়ছি। এখানে আর্মি ম্যান থাকে এখানে। এটা আমাদের शिमला। वो थोड़ा हम किया हमको घर वाली को दिखाएंगे इसीलिए ना, वो तो माना है बात है। चलो चलो, ফটো তুলছিলাম, ওরা ফটো তুল না করলো আর্মিদের বেশ, কিন্তু খুব ভদ্র বলে। এটা পুরো হচ্ছে প্রশাসনিক ভবন। হ্যাঁ, এটা আমি খুব কষ্ট করে তুলতে হচ্ছে। দেখো, এ পুরো একদম ইউকো ব্যাংক আছে এখানে। এখান দিয়ে উঠে এসেছি আর্মি ট্রেনিং ক্যাম্প সিমলা। হ্যাঁ, আর্মি ক্যাম্প, আর্মি সিমলার আর্মি ট্রেনিং ক্যাম্প পৌঁছে গেল। ইউকো ব্যাংক আছে পুরো। যাচ্ছে হেঁটে হেঁটে সিমলার পরে মন রোডে যাচ্ছে। এতটা রাস্তা উঠতে হচ্ছে। এটা প্রশাসনিক ভবনের এরিয়া আর কি। এইটা আরেকটা ভিউ, দুর্দান্ত ভিউ। বরফে ভর্তি, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বরফে ছেয়ে গেছে। जिए तो जिए कैसे हाय बिन आपके, जिए तो जिए कैसे हाय बिन आपके, लगता नहीं दिल कहीं बिन आपके, जिए तो जिए कैसे हाय बिन आपके, जिए तो जिए कैसे हाय बिन आपके। कैसे कहूँ बिना तेरे जिंदगी ये क्या होगी, कैसे कहूँ बिना तेरे
जिंदगी ये क्या होगी, जैसे कोई सजा कोई बद्दुआ होगी, जैसे कोई सजा कोई बद्दुआ होगी। मैंने किया है ये फैसला, जीना नहीं है तेरे बिना। जिए तो जिए कैसे बिन आपके, जिए तो जिए कैसे हाय बिन आपके। मुझे कोई दे दे ज़हर, हंस के मैं पी लूंगी। मुझे कोई दे दे ज़हर, हंस के मैं पी लूंगी। हर दर्द सह लूंगी, हर हाल में जी लूंगी। हर दर्द सह लूंगी, हर हाल में जी लूंगी। दर्द जुदाई सह ना सकूंगी, तेरे बिना मैं रह ना सकूंगी। जिए तो जिए कैसे बिन आपके, जिए तो जिए कैसे बिन आपके। देख के वो मुझे तेरा पल के झुका देना, देख के वो मुझे तेरा पल के झुका देना। याद बहुत आए तेरा मुस्कुरा देना, याद बहुत आए तेरा मुस्कुरा देना। कैसे भुलाऊं वो सारी बातें, वो मीठी रातें, वो मुलाकातें। जिए तो जिए कैसे बिन आपके, जिए तो जिए कैसे बिन आपके। लगता नहीं दिल कहीं बिन आपके, जिए तो जिए कैसे बिन आपके, जिए तो जिए कैसे बिन आपके। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথাই মনের কথা, চোখে মনের আয়না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। নমস্কার, সুপ্রভাত আমার সকল বন্ধুদের, আমার ফেসবুক বন্ধুদের, সাবস্ক্রাইবারদের, শুভনোধ্যায়ীদের এবং ফলোয়ার্সদের আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা।
2025 সালে দুর্গাপুজো উপলক্ষে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। এক শ্রেণীর মানুষ আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করবে সারা রাত ধরে, ভালো জামা কাপড় পরবে, ছেলে মেয়েদের পরিবারদের দেবে। আর আরেক শ্রেণীর লোক সেটা তাকিয়ে তাকিয়ে দেখবে। বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় হোক বা মানুষের তৈরি হিংসাত্মক ঘটনার দ্বারা হোক, অনেকের বাবা বউ, পরিবারের অনেকের ছেলে বাবা খুন হয়ে গেছে জাতি দাঙ্গায়। আবার অনেক পরিবারে আছে তাদের কন্যা সন্তানকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সাজা হয় না, হয়তো মামলা চলছে। আবার সেই সাজাটাকে সেই অপরাধীদের নিজেদের স্বার্থে ধামাচাপা দেওয়ার জন্য বা তাদেরকে রক্ষা করার জন্য উঠে পড়ে লাগানোর ব্যবস্থা আছে। তো ওদের জীবনে তো আর এইসব পুজোর কোনো মাহাত্ম্য থাকে না। যার গেছে তার গেছে, যা হারিয়েছে তার হারিয়েছে। তো সেটা নিয়ে একটা স্মৃতি আমি রোমন্থন করছি, রুমিনেটিং মাই অল দ্য মেমোরিজ ফ্রম চাইল্ডহুড। আমরা যখন 30-40 বছর আগে দুর্গাপুজো আনন্দ করতাম, তখনকার দুর্গাপুজোর সঙ্গে এখনকার দুর্গাপুজোর আপনি আকাশ পাতাল তফাৎ পাবেন। এর মধ্যে দুর্গা প্রতিমাকে নানা রকম বলিউডের হিরোইনের মুখ দিয়ে বসিয়ে প্রতিমা করা হয়েছিল বিগত কয়েক বছর আগে। এখন হয়তো সেগুলো হয় না। তো এর মধ্যে আর আমি তো ধরুন অনেক দূরেই থাকি, চলে গেছি। এই পুজোর সময়টা আমি আমার সেই আনন্দটা ছোঁয়া লাগে না, জানি না কেন লাগে না, বলতে পারবো না। হয়তো মানসিকভাবে আমি আই এম নট ফিলিং দ্য কমফোর্টেবল। তো হোয়াট এভার, দেখুন মোটামুটি একটা সচ্ছল পরিবারে আমি জন্মেছি। খাওয়া দাওয়ার অভাব ছিল না, কারণ মা মোটামুটি একজন স্ত্রী বিশেষজ্ঞ ছিলেন, বাবা সামরিক বাহিনী, ভারতীয় সামরিক বাহিনীর কর্নেল ছিলেন, একটা উচ্চ আধিকারিক ছিলেন। তো সেইভাবে আমরা 3 ভাই বোন খুব সচ্ছলভাবে মানুষ হয়েছি, অভাবটা তখন পাইনি। বাবার ঘাড়ে বসে খাই, তো ভালো স্কুলে কলেজে আমাদের পড়িয়েছেন বাবা, তো সেই অভাবটা পাইনি। কিন্তু অভাবটা পেয়েছি অনেক পরে। আর যখন পেয়েছি তখন উঠে দাঁড়াতে একটু কষ্ট হয়েছিল। যাই হোক, সেই সব কষ্টের দিন, সংগ্রামের দিন, দুঃখের দিনগুলো অতিক্রম করে এসেছি। আমরা ভাই বোনের মোটামুটি যেসব কলেজে স্কুলে পড়েছি, সেইভাবে আমরা কিছু শিক্ষা পেয়েছি, চাক্ষুষ দেখেছি বাস্তবিক ঘটনাগুলো, বাস্তবিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি। আর কিন্তু যখন পড়াশোনা শেষ করে, দাদা তো আমার আগে বছর 10 আগে আমার থেকে বয়সে বড়, এবং তিনি অনেক ভালো চাকরি, সরকারি চাকরি, 3টে চাকরি একসঙ্গে পেয়েছিলেন। রেলে পেয়েছিলেন, একটা কোঅপারেটিভ ব্যাংকে পেয়েছিলেন, আর একটা আপনার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো যাই হোক, আর আমি যেহেতু কংগ্রেসের বাড়ির ছেলে ছিলাম, তকমা ছিল সেই সময়, সিপিএম বামফ্রন্ট আমাকে কাজে দেয়নি, চাকরি দেয়নি। প্যানেলে নাম পেয়েছি, পরীক্ষা পাস করেছি, নাম কেটে দিয়েছে। অপরাধ কি না, আমি কংগ্রেসি বাড়ির ছেলে, কংগ্রেসি হয়ে আন্দোলন, তখন ছাত্র আন্দোলনে যুক্ত ছিলাম কলেজ লাইফে, সেই অপরাধে আমার চাকরি হয়। তো যাই হোক, আমাকে তো আটকাতে পারেনি। আমি নিজের মেধাকে সম্বল করে সততার সঙ্গে পরীক্ষা দিয়ে আমি বাইরে গিয়ে ভালো পদে, ভালো মায়নায় চাকরি করেছি। যাই হোক, এইসব অপচেষ্টা, এইসব অপকর্ম তখনও ছিল, তবে এখনকার মতো এতটা নয়। ওটা পড়াশোনাটা মোটামুটি ভালো হতো, কিন্তু স্বজন পোষণ দিতে তো থাকবে। নিজের ক্যাডারকে চাকরি দেবো, নিজের ক্যাডারে শালা শালি, ভাইপো, ভাতিজা, বউ, কাউকে বাদ দেবো না। আমার মতো অনেকেই সেই সময় আমার জেনারেশনে
অনেকে সেই সময় প্রত্যাখ্যাত হয়েছিল, মেধাবী হয়েও, ভালো পরীক্ষা দিয়েও। যাই হোক, এখন যখন এই উচ্চশিক্ষাটা শেষ করলাম, তখন পেটের তাগিদে বন্ধুবান্ধব সব যেদিকে ছিটকে গেল। আমরা ছিটকে গেলাম বন্ধুবান্ধবরা, যারা স্কুল কলেজে একসঙ্গে পড়াশোনা করেছি, আনন্দ করেছি। এরকম দুর্গাপূজাতে আমরা ভালো জামা কাপড় পরে আড্ডা মেরেছি, ঘুরেছি। সেসব দিনকাল তো আলাদা ছিল। তখন তো এসব কর্পোরেট যুগে এত আর্টিফিশিয়াল দেখনদারি পুজো ছিল না। সেই পুজোগুলোর মধ্যে আন্তরিকতা ছিল। চাঁদা দিলে ঘরের বউকে বা ঘরের স্বামীকে টেনে নিয়ে এসে মার ধরে ব্যাপার ছিল না। এই চাঁদা দেবো ভাই, আমার এই সামর্থ্য, আমি এই চাঁদা দেবো, মেনে নেওয়া হতো। তখন তো এত কোটি কোটি টাকার বাজেট ছিল না, আন্তরিকতা ছিল, দেখনদারি ছিল না, সমাজ বিরোধীমূলক আচরণ ছিল না পুজোর চাঁদার জন্য। আর এরকম সরকারের নিলাম দেওয়ার মতো, নিলাম করার মতো অনুদানও সেই সময় কোনো ক্লাব পায়নি। এখন পাচ্ছে, চাঁদার জুলুম আরও বেড়ে যাচ্ছে। কারণ সেই টাকাটা যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে আনন্দ ফুর্তিতে কাজে লাগবে। তা আমি যখন মোটামুটি আমার দিক দিয়ে বলি, যখন উচ্চশিক্ষা শেষ করে যখন চাকরির জন্য রুক্ষ, স্বার্থপর একটা আত্মকেন্দ্রিক বাস্তব এবং সমাজের নিষ্ঠুর জমিতে যখন পা দিলাম, চাকরির খোঁজে, পেটের দায়ে, সারা জীবন তো আর বাবার উপরে মার উপরে বসে খবরদারি করে খাওয়া যায় না, সম্ভব নয়। বাবা যতটুকু পেরেছেন রক্ত জল করে, চাকরি করে, কষ্ট করে আমাদের পুড়িয়েছেন। মাও সেইভাবে চাকরি করে, কষ্ট করে আমাদেরকে রান্না করে খাইয়েছেন। এখন তো চাকরি করতে হবে। তো যাই হোক, সেই সময় তো আমাদের সময় এসব ধরো নানা রকম সমাজ বিভিন্ন কাজে এতটা বিস্তৃত বা এত অপশন ছিল না যে তোলাবাজি করে চাকরি না পেলে তোলাবাজি করো, যাত্রার বাড়িতে ঢুকে ছুরি, ভোজারি, পিস্তল নিয়ে গিয়ে টাকা আদায় করো। সেসব তখন আমাদের সময় এই ধরনের ছিল না, এই ধরনের রোজগারের অপশন ছিল না। থাকলে কি হতো সেটা পরের ব্যাপার। তা যখন এরকম এই নিষ্ঠুর, রুক্ষ, স্বার্থপর, আত্মকেন্দ্রিক জমিতে যখন, বাস্তবের জমিতে যখন পা দিলাম চাকরির খোঁজে, পেটের দায়ে, রুজি রোজগারের জন্য, তখন উপলব্ধি করেছিলাম যে বাবা মা ছাড়া পৃথিবীতে আপনজন বলে কেউ হয় না। তখন বয়স তো খুবই কম, তখন তো আর বিয়ে থা করার মতো বয়স হয়নি। চাকরি নিয়ে তো বিয়ে করবো কোথা থেকে? তখন বইয়ের মাহাত্ম্য তখন বুঝিনি, কিন্তু বাবা মার মাহাত্ম্যটা, অভাবটা বুঝেছিলাম। এখনকার ছেলেমেয়েরা কতজন বোঝে জানি না, কারণ এখনকার তো বউ পেলেই বা চাকরি পেলেই বাবাকে খেতেই দেয় না। বাবা গায়ে, মার গায়ে হাত তোলে, মেরেই ফেলে, খুন করে দেয়, ঘর থেকে বের করে দেয়। তো সেসব মাহাত্মের প্রশ্ন ইন দ্যাট কেস আসা উচিত নয়। অবুঝ মন কৈশোরে অনেক অভিমান নিয়ে, অনেক পরিশ্রম করে রোজগার করা বাবা মানুষটাকে রাগ দেখিয়ে নিজের পছন্দের জিনিসগুলো আদায় করে নিয়েছিলাম। বয়স কম তো, আমাকে এই জামাটা দিতে হবে নতুন, এই প্যান্টটা দিতে হবে, যত দাম হোক। বাবা হয়তো জামার ভেতর ছেঁড়া গেঞ্জি পরে, সাবেক আমলের পুরোতো জামা কাপড় পরে হয়তো পুজো দেখতে বেরিয়েছে। তখন তো অত বোধশক্তি হয়নি যে বাবা বা মা কী পড়ছে, কী করে কষ্ট করে সংসার চালাচ্ছে। তখন উপলব্ধি করিনি, যেটা এখন এই বয়সে এসে করি। তাকিয়ে দেখি আশেপাশে ধনশালী, প্রভাবশালী নেতা নেত্রীদের পরিবারদের, যাদের কামাই, যাদের রোজগার হয়তো কতটা সৎপথে হয়েছে সন্দেহ আছে। যাই হোক, সেই জন্য আমি তো পুজোর সময় এখানে থাকার কোনো প্রশ্ন নেই, থাকিও না, ভালোও লাগে না। দ্যাটস আনাদার থিং। এবার দেখুন, অনেক সময় দুঃখের কথাগুলো আসে, তো তাই এই প্রসঙ্গে বলে ফেলি। মাকে জেদ দেখিয়ে স্বার্থপরের মতো পছন্দের রান্না করতে বলেছি। জীবনের প্রতিটি পদক্ষেপে 1 টাকা রোজগারের জন্য প্রতিবাদ করতে গিয়ে উপলব্ধি করেছি আপন জন্মদাতা, জন্মদাত্রীর মূল্য, নিজের আপন পিতামাতা, বাবা মার মূল্যটা। বাবা মার আশীর্বাদে উপলব্ধি করেছি যে তোমার শিক্ষা ও যোগ্যতা
সম্মান ও আদর সহজে সমাজ বা তখনকার বা এখনকার যেই হোক শাসক দল কখনো দিতে চাইবে না। এটা তো স্বাভাবিক কথা, তখনও ছিল, তখন কম ছিল। যার ভাগ্য ভালো সে টপকে গেছে, যার ভাগ্য খারাপ আমার মতো দেশ বিদেশ বিভূতিতে পরিবার পরিজন চেয়ে উইথ স্ট্রাগলিং আর দ্য হার্ড স্ট্রাগলিং রোজগার করতে হয়েছে। আর এখন তো দেখতেই পাচ্ছেন কেস কাচারি কী হচ্ছে, শিক্ষা রাস্তাঘাটে ফুটপাতে গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর যেগুলো গাছের তলায় থাকার কথা, ফুটপাতে থাকার কথা, সেগুলো লালবাতি নীলবাতি গাড়ি চালিয়ে মোটা বেতনের পজিশনে অবস্থান করছে। এটাই হচ্ছে আমার মনে হয় দুর্গাপুজোর বা ভগবানের মাহাত্ম্য। এই মূল্যটা কেউ দেবে না, এটা ঠিক কথা, যেটা আমি বললাম। বরং সুখের সময় হোক বা দুঃখের সময় হোক, হয়তো আপনি একটা রোজগার করার মুহূর্তে আছেন, আপনার ওই মুখের ভাত বা অন্ন অন্যায় ও নিষ্ঠুরভাবে গায়ের জোরে প্রভাব খাটিয়ে কেড়ে নিয়ে এক কথায় ছিনতাই করে অসৎ প্রভাবশালী ক্ষমতাশালীরা নিজেদের অযোগ্য স্বজনদের পরিবার পরিজনদের মধ্যে বিলিয়ে দেবে। এইটুকু কথার মধ্যে বুঝে নিন। তাহলে তখনও ছিল, আগেও বলেছি এখনও বলছি, কম ছিল। আর এখন যেটা হয়েছে সমুদ্র চুরি, নট ওই পুকুর চুরি, ডোবা চুরি, খালবিল চুরি নয়, সমুদ্র চুরি। লাজ লজ্জা নেই, জেল খাটছে সারা বিশ্ব, ভারতবর্ষের লোক জানছে, দেখছে, প্রতিবেশীরা জানছে, দেখছে, টিভিতে ছবি উঠছে, সংবাদপত্রে খবর হচ্ছে। তাতে কি যায় আসে? যা নাক কাটা কান কাটা, তার লজ্জা বলে কোনো পদার্থ আছে? নেই। তো এখন একজন ধরা পড়তে বাকি, মানে ভাগ্য ভালো ছিল বলে এতদিন বাইরে ছিল, জেলের বাইরে, এখন তাকেও ধরা হয়েছে। কত বলছে 40 না 35 লাখ টাকা ঘরের মধ্যে পাওয়া গেছে। আবার তিনি ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী, শুধু মন্ত্রী নন, প্রভাবশালী মন্ত্রী। তারও এইসব চাকরিজনিত বেআইনিভাবে চাকরি দেওয়া, তোফা স্বরূপ, পরিশ্রমের স্বরূপ লক্ষ লক্ষ টাকা কামাতে হয়েছে। তাহলে আপনারা বা আমরা এরকম ছাপোষা মানুষরা তাহলে কোথায় যাব? আমাদের আত্মসম্মান বোধ আছে, প্রকৃত শিক্ষা আছে, পরিবারের সংস্কৃতি আছে, যার জন্য আমরা হয়তো এইসব নোংরা পথ ধরিনি, প্রয়োজন হয়নি। শিক্ষা সংস্কৃতি বিবেকে বাধা দিয়েছে, বিবেক টেনে ধরেছে। তোলাবাজি করলে এর পরিণতি ভালো হয় না, সাময়িক রোজগার হয়, কিন্তু পরে বিছানায় পড়ে গেলে হেগে মুতে মরতে হবে। আর সেদিন থেকে জানেন, যখন দেখলাম এরকম, বাবা মা এটা বলতেন আমাদেরকে, বাবা মা শুধু বলতেন না, আত্মীয় পরিজনরা বলতেন, এবং সমাজে যখন চাকরির জন্য যখন মাঠে নামলাম, তখনও বুঝে গেছি যে এটা সত্যি। আমার মতো অনেকেই আছে এরকম ঘা খেয়ে, লাত জুতো খেয়ে, অপমানিত হয়ে, বঞ্চিত হয়ে জীবনে দাঁড়িয়েছে। ইটস মাই ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স, and I, as my level best, will store till my the last breath. এটাই হচ্ছে ঘটনা। তো সেদিন থেকে নিজের বেপরা, কঠিন, আমার বিষয়ে কে কী সমালোচনা করলো পাত্তা না দেওয়ার মানসিকতা তৈরি করে ফেলেছিলাম, ডোন্ট কেয়ার, যা আজও আমার মধ্যে বিদ্যমান। অন্যায় অবিচারের নিকট হাম ঝুঁকে গেলে এই বার্তাটা দিই। আর এই বার্তাটা
আমি বড় বড় সেলিব্রিটি যারা সত্যি করে সংঘর্ষ করে বিভিন্ন পেশাতে বিভিন্ন ক্ষেত্রে তারা দাঁড়িয়েছেন, আমাকে খুব অনুপ্রেরণা করে। নেপোটিজম, বাপ মার দয়াতে গিয়ে ওই জায়গাটা দাঁড়ালাম, তার মধ্যে কিছু অংশ প্রতিভা না থাকলে দাঁড়াতে পারে না, সমুদ্রে চলে যায়। মানে আউট অফ দ্য ফিল্ড ইন দ্য পজিশন অফ সাইড লাইন। যতই বাবা মা ধরে করে করে নিয়ে গিয়ে সে আপনার ফিল্ম লাইনে হোক, অভিনয় লাইনে হোক, বড় বড় চাকরি ক্ষেত্রে হোক, বা নেতা নেত্রী পদে বসিয়ে দেওয়া হোক, প্রতিভা যদি আপনার না থাকে, সততা যদি না থাকে, আর ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকে, ইউ ক্যান বি এস্টাবলিশড। একে ইংরেজিতে বলে নেপোটিজম, স্বজন পোষণ। সব পেশাতেই আছে। এবার আসে দুর্গাপুজো। 2025 সালে দুর্গাপুজো। হয়তো আমি কলকাতা থেকে অনেকটা দূরে, আমাকে অতটা টানে না, এসব অন্য বিচারের জন্যই টানে না। অনেক দুস্থ মানুষের মুখে খাবার জোটে না, ছাউনি নেই, ঘর ভেঙে পড়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, চাপা পড়ে মারা গেছে পরিবার পরিজন, সরকারি আবাসন যোজনায় বা সরকারি কোনো অনুদান পায়নি, তার বাড়ির টাকাটা হয়তো একজন চারতলার মালিক পেয়ে গেছে, সেও হয়তো প্রভাবশালী। তাই আমাকে আমার মনকে শান্ত রাখার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্য এই কটা দিন একটু অন্য জায়গায় অন্যভাবে ঘুরে বেড়াই। ভালো লাগে আমার, যেখানে এইসব হইহট্টগোল, চিৎকার চেঁচেমেচি, আনন্দ, লাফালাফি, নানা রকম বিকৃত আহার মাহফিল নেই। দুর্গাপুজো, সেই ছোটোবেলা দুর্গাপুজোটা মনে আসে তো, অনেকেরই আসে, শুধু আমার নয়, আমার জামানায় বা আমার জেনারেশন বিশেষ করে তারা নিশ্চয়ই জানবে। আমার বন্ধুবান্ধবরা, আমার এক বন্ধু আছে, এরকম অনেক বন্ধুবান্ধব আছে আমার যারা ওয়েল এস্টাবলিশড। আমার এক বন্ধু, তার বাড়ি পশ্চিমবঙ্গে, কলকাতার নিকটবর্তী। সে সামরিক বাহিনী প্রতিরক্ষা দপ্তরে চাকরি পেয়েছিল, রিটায়ার করে গেছে। সে বিয়েই করলো না, আর সে আমার মতোই থাকে না তার নিজের জায়গায়। সে দিব্যি বন্ধুবান্ধব নিয়ে আউট অফ স্টেশন, আর যেখানে মোটামুটি দুর্গাপুজোর চর নেই বা হয় না, ও বন্ধুবান্ধব নিয়ে যেখানে থাকে, দিল্লিতে চাকরি করছে এত বছর, এবং দিল্লিতে ও একটা ফ্ল্যাটও কিনে নিয়েছে, ওখানে গিয়ে সময় কাটায়। তো পুজোর সময়টা দিল্লিতে থাকে না, কারণ সেখানে পুজোর একটা আঁচ থাকে, তো সে ওই আমার মানসিকতা নিয়ে বাড়ি চলে যায়। সেই দুর্গাপুজো আমরা একসঙ্গে কাটিয়েছি, আনন্দ করেছি, ফুর্তি করেছি। তখন আনন্দ ছিল, তখন মনে ফুর্তির একটা জায়গা ছিল, তখন অন্যায় অবিচার ছিল না, এত অভাব অনটন বঞ্চনা, বঞ্চিত করে নিজে কামাই করা, নিজের ভাগটা বুঝে নেওয়া, এইগুলো অতটা ছিল না। যার জন্য আমরা ধনী দরিদ্র আর আমির গরিব সবার সঙ্গে মেলামেশা করেছি, একসঙ্গে পড়েছি, একসঙ্গে পাশে বসে বেঞ্চে বসে আমরা ক্লাস করেছি। আমাদের মধ্যে কোনো দিন ডাইভার্সিটি বা ডিসক্রিমিনেশন এসব ছিল না, এখন আছে, এখন খুব প্রকটভাবে আছে। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া এই মানুষটাকে বাবা বলে। এক কোটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন কষ্ট করে পোলাও রান্না করে খাওয়ানো ওই মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া ওই চকলেটটাকে লুকিয়ে সালোয়ার কামিজের ওড়নার ভাইয়ের জন্য বেঁধে আনা ওই মেয়েটাকে বলে দিদি। কাঠির আইসক্রিমটা অর্ধেক গলিয়ে সেটাকে হাতে রেখে তারপরে আরেক হাত দিয়ে ওই গলানো
আইসক্রিমটাকে নিয়ে দিদির জন্য এক ছুটে মাঠ পেরিয়ে, কিছু রাস্তা পেরিয়ে অনেকটাই ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। আপনি পাবেন আজকে পরিবারের মধ্যে এরকম বাঁধন, তখন দেখেছি আমাদের মধ্যে আছে। আমার মামার বংশে আমি দেখেছি ঠিক এই বাঁধনটা ছিল, আছে। এখন তো অনেকে বেঁচে নেই, আমাদের ভাই বোনদের মধ্যে এই বাঁধনটা ছিল। আর ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছেলেমেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু হাঁটতে না পারা বৃদ্ধাকে ঠাকুমা বা দিদিমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে, কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। ভালো লাগা বলে। আমেরিকা, ইংল্যান্ড, সুইজারল্যান্ডে যা চাকরি করতেন বা করেছিল সেই সময়, সেখান থেকে আসা এই পুজোর দিনগুলোতে, বিশেষ করে অষ্টমীর রাতে সবাই মিলে একজোট হয়ে খাসির মাংসের খাওয়ানোর একটা আসরে পাড়ার ট্যাক্সি চালক ও রঘুকে ডেকে খাওয়ানোর যে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলা বন্ধুত্ব বলে। বলেছিলাম আমাদের সময় বৈষম্য ছিল না, বন্ধু একসঙ্গে পড়েছি, দ্যাটস এনাফ। আমি কি পেশায় আছি লাটদার, আর ও কি পেশায় আছে ছোটদার, এসব ডিসক্রিমিনেশন ছিল না। তাই হঠাৎ এই পুজোর সময়টা মনে হলো, তাই ভাবলাম বাইরে যাওয়ার আগে একবার এই অতীতটা একটু ঝালিয়ে নিই, ভালো লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করি। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ দরিদ্র পথ শিশুদের জন্য জামা কাপড় ও খাবার কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। মানবিকতা, এই শব্দটা এখন কি মানুষের মধ্যে আছে? নেই। তার জায়গায় আপনি অমানবিকতা শব্দটা বসাতে পারেন। সপ্তমীর সকালে বউ ছেলে মেয়ে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়ির পুজোতে হাজির হয়ে কাকা জ্যাঠা কাকিমা জেঠিমাদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া আর দেওয়া মানুষগুলোকে পরিবার বলে। পুজোর জন্য ছুটি বাজিয়ে, মানে পুজোতে আসবে বলে কিছু কিছু চাকরির বা পেশার ক্ষেত্রে বলছি, পুজোতে বাড়ি আসবে বলে সারা বছর কষ্ট করে চাকরি করেন, ছুটিটা বাঁচিয়ে রাখেন। সেই ছুটির দিনগুলোকে বাঁচিয়ে রেখে ছুটি না পেয়ে বাড়ি ফিরতে না পারা কর্তব্যনিষ্ঠ কর্মরত মানুষগুলোকে ফৌজি বা সৈনিক বলে, যারা দিনরাত উদর পরিশ্রম করে পরিবার পরিজনকে ছেড়ে ভারতের সীমান্তে পাহারা দিচ্ছে, শত্রুপক্ষদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। স্যালুট তাদের, কুর্নিশ তাদের। বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে এ কদিন, মানে পুজোর এ কদিন, বিবাহিতা মহিলারা যে বাড়িটাকে স্বর্গ মনে করে, সেই বাড়িটাকে বলে বাপের বাড়ি। আর এই চিত্রকল্পগুলোকে একসঙ্গে সাজিয়ে নিলে যেটা তৈরি হয়, বাঙালিরা তাকে বলে এক কথায় দুর্গা পূজা, দুর্গা উৎসব।
কৈশোর পেরিয়ে যখন পাখনা গজালো, উঠতে শিখলাম, নিজের পায়ে দাঁড়াতে শিখলাম, তখন অনেক জীবনের সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, অবহেলা, বঞ্চনা, অপমান, এই সকল উপাদানের স্বাদ পাওয়া আমি, এই ব্যক্তিটি 2025 সালে দুর্গাপুজোর আবহাওয়ায় একটা মিষ্ট তিক্ত স্মৃতি শেয়ার করলাম। একটা কথা হচ্ছে যে এরকম জীবনে অনেকের আছে, এখনো আছে এই তিক্ত স্মৃতি। অনেকে হয়তো শেয়ার করে, অনেকে হয়তো শেয়ার করতে পারে না। তো আমি একটু করে দিলাম, সময় করে, ব্যস্ততা আছে, পুজো আরও কটা দিন বাকি আছে। তো আমিও চললাম, আমার প্রিয় শহরকে, আমার প্রিয়জনকে একটু টাটা বাই বাই করে দিলাম। যাদের ছুটি ছাটা থাকে, ব্যস্ত না থাকে, তো যেতে পারে আমার সঙ্গে। আর যদি কেউ যেতে না থাকে, তবে যদি কেউ ডাক শুনে তোর না আসে, তবে একলা চলো রে। দিস ইজ মাই ওয়ে, দিস ইজ মাই আইডিওলজি। কেউ যে না থাকে, একলা চলো। এইভাবেই জীবন কেটেছে, বাকি জীবনটা এইভাবে কাটবে। আর বাদ বাকিটা উপরওয়ালা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। যেদিন সময় আসবে, সে চুরি করে, লোকের চোখের জলে কাঁদিয়ে, অপরকে বঞ্চিত করে, নিজের অযোগ্যদের জন্য কোটি কোটি টাকা রোজগার করা, অবৈধভাবে, অন্যায়ভাবে, সবই পৃথিবীতে পড়ে থাকবে। আর নিজেকে ওইভাবে চলে যেতে হবে, পরনে জামা কাপড়টাও যাবে না। এইটুকু, এই পর্যন্ত। আবার সময় পেলে চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুজোর এই আসন্ন যে পুজো, এই পুজোর এই কটা দিন, একদম ধরুন ষষ্ঠী থেকে, এখন তো ষষ্ঠী থেকেই চালু হয়, থেকে দশমী পর্যন্ত, বা আরও যদি বেশি কিছু দিন অবশিষ্ট থাকে, প্রতিটা দিন আপনারা সকলে পরিবার সে, বন্ধুবান্ধব, সবান্ধবে, পরিবার সহ, স্বজন পরিজন সহ আনন্দ থাকুন, আনন্দ করুন। এই কটা দিন এই আনন্দগুলোকে, খুশির দিনগুলোকে উপভোগ করুন, শেয়ার করুন প্রত্যেকের সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন বিভিন্ন রকম অবাঞ্ছিত বিপদ আপদ থেকে। বাই বাই, টাটা।